সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্লাইতে। দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমরা হাজির হয়েছি দেশ বিদেশের খেলার খবর নিয়ে আলোচনা করব বর্তমানের পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন যে আর কিছুক্ষণ পর বাংলাদেশে কিন্তু দল ঘোষণা করবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। আমরা সেই কেমন হতে পারে সেই দল, সেই সব কিছু নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আমরা পেয়েছি স্বাগতুর রহমান চিনু। আসলে অনেক পরিচয়, অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি এসেছেন। আমরা জানি যে অনেকগুলো পরিচয়ের মধ্যে একটা হচ্ছে আপনি প্রাক্তন আম্পায়ার এবং রেফারিংয়েও ছিলেন এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা করব, দেখছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো। চাইলে আপনারা আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমি আপনাদের সাথে আছি সাফাত মিদুল। আর আগে বলছিলাম আমাদের সাথে আছেন স্বাগতুর রহমান চিনু ভাই। আর শুরুতে আমি আসলে শুভ জন্মদিন বলতে চাই, কারণ আমি একটুই জানলাম যে আজকে আপনার জন্মদিন। ধন্যবাদ চিনু ভাই। যদি একটা কথা বলি যে আপনি গতকালকে দেখছিলেন যে বোলিং অ্যাকশন নিয়ে অনেক তোলপাড়, যদি আমরা বলি সাকিবহীন একটা বাংলাদেশ আসলে পেতে যাচ্ছে অনেক বছর পর, এই জায়গাটা আসলে সাকিবের কতটুকু সম্ভাবনা আছে আসলে ফিরে আসার আপনার মনে হয়? আমার প্রফেশনালি আমি যেটা দেখেছি, সাকিব আল হাসান, আমি যেহেতু প্রথম জীবনেই ডিপ্লোমা করেছি ইন্ডিয়া থেকে, পাতিয়ালা থেকে, কোচিংয়ের উপরেই ডিপ্লোমা করেছি, ক্রিকেট কোচিং। তাতে আমার কোচিং অ্যাঙ্গেলে যদি আমি বলতে চাই, সাকিব আল হাসান অনেক ওয়েট গেইন করেছেন তার খেলার ভিতর দিয়ে বয়সের কারণে, এবং বায়োমেকানিক্যাল যে প্রবলেমটা এখন আমরা যেটা ফিল করতেছি, এটা আমার চোখে দেখা, এর থেকে অভিজ্ঞ অনেকেই হয়তো অনেক কিছু বলতে পারবেন। তাতে করে দেখা যায় যে সাকিব আল হাসান আগে বল করতেন, উনি বেসিকটা ঠিক রেখে, যে শোল্ডার পয়েন্ট করতো স্টাম্পের দিকে, সাইড আর্ম ডেলিভারি হতো, তাতে ফ্লেক্সিশন এক্সটেনশনটা অনেক ক্লিয়ার হতো। এখন যেটা হচ্ছে যে তিনি ওয়েট গেইন করার কারণে বডিটির মাসেলগুলো তো অনেক ডেভেলপ করে গেছে, অনেক হয়ে গেছে। তাতে করে ওপেন চেস্টেড বল করেন, যেটা সাধারণত লিমিটেড ওভার এই T20 এগুলাতে বেশি দেখা যায়, কারণ ওপেন চেস্টেডে বল কন্ট্রোল থাকে, বলের মুভমেন্ট কিন্তু তত থাকবে না। বাট এই বেসিকটা যদি একটু হেরফের হয়ে গেছে, এটার থেকে যদি উনি একটু বের হয়ে আসতে পারেন, তার সেলফ ডিভোশন যদি থাকে যে আমি এটা থেকে সারভাইভ করব, আমার মনে হয় খুব একটা হবে না। ওয়েট কমাতে হবে, মিনিমাম 10 কেজি ওয়েট কমাক, আবার সেই সাবেক অ্যাকশানে চলে যাক। অ্যাকশানটা হয় কি, মানুষের রিদম আস্তে আস্তে একটা জায়গায়, তার মতন লিজেন্ড প্লেয়ার একটা জায়গায় যেয়ে কিন্তু কিছু চেঞ্জ আসে বয়সের কারণে, ম্যাচুরিটির কারণে, অন্য কারণে, যার কারণে এখান থেকেই উনি কিন্তু আস্তে আস্তে একটু চেঞ্জ হয়েছেন, সেটা ধরা পড়েছে ইংল্যান্ডে। এখন যেটা পরীক্ষা দিচ্ছেন সেখানেও দেখতেছি যে উনি ওই ওপেন চেস্টেডই সেই সেম অ্যাকশনেই বল করছেন। এখন কিছুটা হলে ওনাকে কষ্ট করতে হবে। এটা আসলে নিজের সেলফ মোটিভেশন, সেলফ ডিভোশন, এটাকে ভালো কোনো বিশেষজ্ঞ এটাকে মনে হয় না যে করতে পারেন, ভুলটা ধরিয়ে দিতে পারবেন যে তোমার এখানে এটা হচ্ছে। তো এই ফুট ল্যান্ডিংয়ের থেকে সাইড অন পজিশন করে যদি উনি বল করেন, আমার মনে হয় সাইড অন করলে এটা কখনোই হাতের ওই যে 10% আছে এটা হবে না, হওয়ার সম্ভাবনা কম। চিনু ভাই, আর কিছুক্ষণ পরে আমাদের যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করা হবে, সেখানে আপনি জানেন যে এই কারণে সাকিব বাদ পড়তে যাচ্ছেন। একই সাথে যদি তামিমের কথা বলেন, অনেক দিন ধরেই একটা আলোচনা চলছে, অবশেষে তিনি আবারও বিদায় বলে দিচ্ছেন। তো এই যে দল বর্তমানে, এই দলটা নিয়ে কতটুকু সম্ভাবনা দেখছেন আপনি? বা একই সাথে গুঞ্জন চলছে যে লিটন দাসও হয়তো বা এই দলে থাকবেন না, কারণ তার পারফরমেন্সের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফির মতন বড় রকমের একটা কোনো খেলাধুলায় আমরা দেখেছি, এত বড় ইভেন্ট, এইসব ইভেন্টে প্রত্যেকটা ন্যাশনাল টিমের জন্যই কিন্তু থাকে একটা ম্যাচিউর প্লেয়ার, ম্যাচুরিটি বলে একটা কথা আছে, ম্যাচুরিটিটা আমাদের এখানে একটু ঘাটতি হবে। সাকিব নেই, তামিম ব্রেভ হার্ট ক্রিকেটার, সব কিছুই তার সিদ্ধান্ত সঠিক, সব কিছুই ঠিক ছিল, বাট এখানে কিছুটা ঘাটতি হবে। তারপরে যেটা শুনতেছি যে যেটা হয়তো কিছুক্ষণ পরে ডিক্লেয়ার হবে যে লিটন দাসও থাকতেছে না। লিটনের জিনিসটাও কিন্তু একটু ভাবিয়ে তুলবে, কারণ অন্য যারা যেখানে খেলছেন বাংলাদেশ টিমের দল হিসেবে, তো সেখানে দেখা গেল যে ওই ধরনের অভিজ্ঞতা এবং ম্যাচুরিটিটা কিন্তু কম। অনেক সময় কি নামেও একটা প্রভাব পড়ে কিনা, যে আমার সামনে যে ব্যাটসম্যান লিটন আছে, আমি ওইভাবে বল করবো কিনা, মানে এরকম কোনো থিঙ্কিং আসে কিনা বলারদের মাঝে, যে একটা নামের যেই ভারী। হ্যাঁ, অ্যাকর্ডিং টু মেরিট, অ্যাকর্ডিং টু পারফরমেন্স, অ্যাকর্ডিং টু বোলারের ব্যাটারের যে
ক্রাইটেরিয়া এবং তার যে পারফরমেন্স সেটার উপরে কিন্তু অনেকটা প্রভাব ফেলে। বোলারকে কিন্তু সেম বোলিং কিন্তু একই অ্যাকশানে কিন্তু সবসময়ের জন্য সবাইকে করবে না। কে লিটন কোথায়, নাজমুল হাসান শান্ত কোথায় তার দুর্বলতা আছে, কোথায় এটা করতে গেলে কিছুটা ভাবতে হয়। অবশ্যই ওই থিঙ্কিংটা কিন্তু বোলারের জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে যায়, অনেক সময় মাইনাসও হয় যে আমি একে কিভাবে বল করব। এটা একটা সাইকোলজিক্যাল প্রেশারও আসে যে নামি দামি যারা খেলোয়াড় থাকেন, যারা পতিতযশা, তাদের তো অবশ্যই বোলিং করতে গেলে, তার সামনে বল করতে গেলে একটু দ্বিধাদ্বন্দ্ব আসে। চিনু ভাই, আমরা জানি যে বাংলাদেশের যে প্রথম টেস্ট, ঢাকা টেস্টের আম্পায়ার হিসেবে আপনি ছিলেন দায়িত্বে, এবং সেই জায়গা থেকে এই পর্যন্ত মানে বাংলাদেশের যে চেঞ্জটা এটা আপনি দেখেছেন, আপনার নিজের চোখে দেখা, তো এই কতটুকু চেঞ্জ দেখছেন আসলে সেই জায়গার, যদি আমি বলি বাংলাদেশের ভারতের সাথে যে টেস্ট এবং আজকের 2025? ভারতের সাথে প্রথম যখন আমরা টেস্ট খেললাম তখন তো আমাদের কেবল শুরু, হাঁটি হাঁটি পাপা, তার ভিতর দিয়েও কিন্তু ভারতের সাথে আমরা একটা টেস্ট খেললাম। খেলে যখন আমরা ডেবিউ হলো আমাদের সব বিষয়ে, বাংলাদেশ কিন্তু প্রথম 2-3 বছর কিন্তু অন্তত যে অবস্থায় ছিল যে আমরা এখান থেকে কিছু ম্যাচুরিটি গেইন করি, এবং তখন কিছু কিছু ম্যানেজমেন্টেরও কিছু কিছু ডেফিসিয়েশন ছিল, যে একজন কোচ থাকতেন, হয়তো এডি বার্লো আসছেন বা আসছে আমাদের যেটা ওয়েস্ট ইন্ডিজের, এরা যারা ছিলেন, তা এরা তখন কিন্তু ওই এত ফিজিও, এত পার্ট, স্পিন কোচ, বোলিং কোচ, সাইকোলজিক্যাল, এটা সেটা, এখন যে ম্যানেজমেন্টের ইয়েটা, তো এটা যখন আস্তে 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 ক্রিকেট বোর্ড যে এই জিনিসগুলো যে আমাকে ইমপ্রুভ করতে গেলে কোন জায়গাটায় হাত দিতে হবে, সে জায়গাটায় ম্যানেজমেন্ট একটা পদক্ষেপ নিয়েছে এবং বোর্ড সেটাকে চেষ্টা করেছে, এবং তার রেজাল্ট কিন্তু আমরা, যেমন জানেন আপনি যে নিউজিল্যান্ড 26 বছর পরে টেস্ট জিতছে, আমাদের কিন্তু অতদিন লাগেনি। আমাদের খেলোয়াড়দের ভিতরে প্রতিভা ছিল, তাদের ভিতরে আগ্রহ ছিল, চেষ্টা ছিল, কষ্ট ছিল, এবং তারা সেটা কিন্তু সারভাইভ করেছেন। এবং এই পরিকল্পনা অনুযায়ী আগানোর কারণে আজকে আমাদের এই পর্যায়ে এসেছি আমরা। এসে ইদানিং একটু দেখা যাচ্ছে যে আমরা আবার একটু একটা ক্রাইসিস, যেমন আমাদের খেলোয়াড়দের ভিতরে একটা টিমের, বাংলাদেশ টিমের সাথে অন্য অন্য যারা যে সমস্ত এজ গ্রুপ আছে, হাই পারফরমেন্স আছে, আন্ডার 19 আছে, এ টিম আছে, ওইখানে ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতন আর একজন এই জিনিসটা যে থাকতে হবে তাহলে চিন্তাটা, এটা চিনু ভাই, আমরা কিন্তু এর মধ্যে হচ্ছে দল আমরা পেয়ে গেছি। আমরা যদি একটু দলটা দেখি, যে আমাদের কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার আছেন, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, জাকের আলী অনিক, মেহেদি মিরাজ, পারভেজ হোসেন ইমন আছেন, তারপরে আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন, রিশাদ, স্পিনার নাসুম আহমেদ এবং তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। কেমন মনে হচ্ছে আসলে দলটা? নাহিদ রানাকে কিন্তু আসলে একটা সুযোগ দেওয়া হয়েছে, এবং একই সাথে যদি স্পিনার দেখি আমরা, নাসুম এবং রিশাদ দুজনেই আমাদের পটেনশিয়ালিটির বেস্ট পসিবল টিম এখন। এইটাই যেটা নির্বাচকরা যা পেয়েছেন তার ভিতর থেকে এক স্বচ্ছভাবে, সুন্দরভাবে কিন্তু ওনারা একটা টিম দিয়েছেন। বাকিটা আমরা যেমনটা বলছিলাম যে লিটন আসলে না থাকার একটা সমস্যা আছে, তিনি কিন্তু নেই আসলে, সেটাই নেই এখন। তো এই যে এই কম্বিনেশন দেখলাম, যে এই কম্বিনেশনে কি আপনার কাছে কোনো মিসিং মনে হচ্ছে কিনা, যে আরো কেউ ইনপুট হতে পারতো এই দলে? ওভাবে বলে নাসুম যদি থাকেন, নাসুম এবং হচ্ছে রিশাদ, দুজনের আমাদের সবথেকে বড় এখানে ভরসার যেটা জায়গা, সেটা হলো যে পেস ব্যাটারি। আমাদের ইদানিংকার পেস বোলিং অ্যাকশনে যারা আছেন, পেসে যারা আছেন, সেখানে কিন্তু শফিউলকে রাখা হয়নি। শফিউল এখন আসেন না। শরীফুলের থেকে মাচ বেটার যারা আছেন এখন, তানজিম সাকিব, যারা রিসেন্ট যে অসাধারণ, সে তো জোরে বল করছে এবং তার বোলিংয়ের যেটা আছে খুব ইমপ্রেসিভ এবং আপকামিং। নাহিদ রানা এখানে মনে হয় সঠিক হয়েছে তাকে করা। তো পেস ব্যাটারির উপরে ডিপেন্ড করতে হবে, কারণ আমরা ওই ধরনের কোনো খুব একটা স্পিনারদের সহায়ক যে খুব একটা ওখানে পাবো আমরা, বিশেষ করে আমাদের পাকিস্তানে যে হার্ড উইকেটগুলো হয়, স্পোর্টিং উইকেট হয়, আমাদের কিন্তু দুই জায়গায় খেলতে হবে আসলে। আমাদের আরব আমিরাতে খেলতে হবে, দুটাই ভিন্ন এনভায়রনমেন্ট, দুই এনভায়রনমেন্টেই কিন্তু আমাদের খেলতে হবে। তো সেখানে দেখা যাবে যে যদি আমরা ভালো কিছু করতে হয়, এখানে
আমাদেরকে এই যে টিমটা দিয়েছে এই টিমটাকেই আর একটু কম্বাইন্ড হতে হবে, তাদের আত্মবিশ্বাসের যে ঘাটতিগুলো যেন না থাকে। আমার প্রত্যাশা তারা যে লেভেলটা এখন অ্যাচিভ করতেছে তাতে করে তাদেরকে ওই কমিটমেন্টটা থাকতে হবে। কমিটমেন্ট থাকলে তারা নিশ্চয়ই ভালো কিছু করবে। আমরা চাই না যে খারাপ কিছু হোক, বাট যতটা প্রত্যাশা আমাদের, হয়তো প্রত্যাশার অতটা আমরা হয়তো যেতে পারবো না, বাট একটা পর্যায়ে আমরা কিন্তু মোটামুটি চেষ্টা করব ভালো কিছু করার। চিনু ভাই, আমরা একটু বলছিলাম যে দল ঘোষণা করেছে, আমরা একটু প্রধান নির্বাচকের কণ্ঠে শুনে আসি আসলে দল ঘোষণাটা। লিটনের আউট অফ ফর্ম, একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে। এক, আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম, এবং ক্রিকেটের প্রত্যেকটা ফর্মেটেই প্রত্যেকটা ফর্ম বলতে বুঝছি হোয়াইট বলের একটা পাওয়ার প্লেতে যে অ্যাডভান্টেজটা নেওয়ার দরকার, সেখানে আপনি দেখবেন ওয়েস্ট ইন্ডিজে যেখানে আমরা 300-র কাছাকাছি রান করেছি, 300-র উপরে এক ম্যাচে রান করেছি, স্ট্রাইক রেট দেখেন, ক্রিজ অকুপাই করতে পারছে না, প্রেশার চলে আসছে স্ট্রাইক রেট নিয়ে তার পার্টনারের উপর। নাম্বার 3 ইজ গেটিং এক্সপোজড। তো সেই সমস্ত কারণে আমরা তাকে তারপরও অনেক আস্থায় রেখেছিলাম, অনেকগুলো ম্যাচই তাকে আমরা হোয়াইট বল ক্রিকেটে সুযোগ দিয়েছি। মাঝখানে শ্রীলঙ্কার সঙ্গে ঠিক একটা ডিসাইডিং ম্যাচে তাকে আমরা দলের একাদশে দলে রাখিনি লাস্ট ম্যাচটাতে। তো ঠিক আস্থার জায়গাটা অনেক সময় একটা ব্যাটসম্যান আউট অফ ফর্ম থাকলেও যখন তার প্রতি অনেক সময় ঠিক আস্থার জায়গা থেকে দলে সিলেক্ট হয়, সেই জায়গাটা আমার মনে হয় যে এই মুহূর্তে তিনি সেই অবস্থানে নেই। এক, সেকেন্ড হচ্ছে সৌম্য সরকার এবং আমাদের তামিম, দে আর ডুইং ওয়েল অ্যাজ এ পেয়ার, সো দ্যাট এখানে দেখা যাচ্ছে যে এই দুজনই সম্ভবত ক্যাপ্টেনের সঙ্গে আমাদের, যেহেতু আপনারা জানেন ইন্টারাকশন হয়, যে তারাই ইনিংসের শুরুটা করতে যাচ্ছেন। সো ইনফ্যাক্ট প্রথম একাদশেও তার জায়গা নেই। তো সেই জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে লিটনের ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই, তার মেধা নিয়ে কোনো সন্দেহ নেই, তবে ফর্মে মাঝে মাঝে মানুষের যখন এরকম একটা ঘাটতি দেখা যায়, সংকট দেখা যায়, তখন সেই সংকট থেকে তাকে বের করে নিয়ে আসার জন্য আমার মনে হয় যে একটা সময় তাকে যদি নিয়ে আমরা আরও কাজ করতে পারি, তাহলে তাকে আমরা আরও স্ট্রংলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরত নিয়ে আসতে পারবো। কাজ করতে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদেরও এক্সপার্ট আছে, আমাদেরও অ্যানালিস্ট আছে, বিপক্ষ দলের অ্যানালিস্টরা অনেক বেশি সফল হয়ে যাচ্ছে তাদের পরিকল্পনা নিয়ে লিটন দাসের এগেনস্টে, সো দ্যাট সেগুলোকে ব্রেক করার জন্য আই থিঙ্ক এটা একটা উত্তম সময় যে লিটনকে দলের থেকে বের করে নেওয়া মানে এই নয় যে তিনি দল থেকে ভাত পড়ে গেছেন, সামনে আমাদের অনেক খেলা আছে এবং আমাদের এক্সপার্টিসরা এই সময়। চিনু ভাই, দেখছিলেন আসলে যে কি কারণে তাকে বাধ্য হয়েছে, আমরা আলোচনা করবো, তো আমাদের ছোট একটা বিরতি নিতে হবে, আমরা বিরতি থেকে এসে আমরা বাকি আলোচনা করবো। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গলিতে। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে দল নিয়েছে সেই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন শওকতুর রহমান চিনু। চিনু ভাই, আমরা আলোচনা করছিলাম যে লিটনে যে বাদ পড়া, সেই জায়গায় কিন্তু তিনি একটা কথা বলেছেন আমাদের প্রধান নির্বাচক, যে তার ক্লাস বা আপনি যদি বলেন শুধু বাদ পড়ার একটাই কারণ, সেটা হচ্ছে ফর্ম। এই যে ফর্মহীনতা অনেক দিন ধরেই ভুগছেন, কিন্তু তিনি কিন্তু তার যেই রিদমে ফিরতে পারছেন না। দেখুন, যেটা প্রধান নির্বাচক বলেছেন, প্রধান নির্বাচকের কথায় আমি সম্পূর্ণ একমত। কেননা তার মতন উঁচু দরের প্লেয়ার, একজন লিজেন্ড, সে বাংলাদেশে কিন্তু সে আসলেই খুব ভালো মানের খেলোয়াড়, কিন্তু তাকে সেই প্রমাণটা দিতে হবে তো পারফরমেন্সে। এখন একটা ব্যাট প্যাচ তার যাচ্ছে, এই ব্যাট প্যাচ থেকে তাকে কিভাবে আবার রিহ্যাব করা যায়, কেননা ওই যে জায়গাটা আমরা যাচ্ছি, ইন্টারন্যাশনাল যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছি, সেখানে তো আপনার ওই সুযোগটা থাকবে না যেখানে আমি এক্সপেরিমেন্ট করব। লিটনের এখন পারফরমেন্স নাই, আর ওখানে যে হয়তো করবে, হয়তো আর এখন সেটা
বেস্ট পসিবল টিম যেটা তার বিকল্প যেটা পেয়েছেন সেভাবেই লিটনকে এখন এখান থেকে কিন্তু নিচে থেকেই কিন্তু উঠে আসতে হবে, তার পরিকল্পনা আগাতে হবে এবং এই আগানোর পিছনে যে তার যে ডেডিকেশনটা সেটা যদি উনি ঠিক রাখতে পারেন তো আমার মনে হয় আসলে উনি তুলনাহীন, অনেক ভালো মানের খেলোয়াড়। চিনু ভাই একই সাথে যদি বলি যে আপনি অনেকদিন ধরেই বিপিএল এর সাথেও জড়িত, প্রায় গেল 10 আসরে আপনি ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন, এবার হয়তোবা নেই কিন্তু আপনার খেলা দেখা হচ্ছে। এইবারে যে বিপিএল এ বাংলাদেশি ব্যাটারদের যে স্ট্রাইক রেট আপনি দেখছেন একটু হলো একটু সাহস যোগায় কিনা? না, ইটস ডিপেন্ডস অন পিচ কন্ডিশন, পিচের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। বিগত বছরগুলোতে আমরা যে পিচের অবস্থা দেখেছি, ডিফারেন্ট ওয়েদার, ডিফারেন্ট এনভায়রনমেন্ট, ডিফারেন্ট যাই থাকুক, বাট পিচের ভিতরে একটা কনসিস্টেন্সি থাকতে হবে যে আমি ব্যাটসম্যান ফেভারে, ব্যাটারদের ফেভারের জন্য করব 60%, 40% বোলারদের। এই বছর কিন্তু দেখলাম যে না, পিচের যে স্ট্যান্ডার্ডটা, প্রিপারেশনটা অনেক ভালো এবং সেটা দর্শক তো আসে সাধারণত রান 4-6 দেখতেই আসে এবং সেটার জন্যই কিন্তু দর্শকের আগ্রহটা বাড়ে। এবং যদি উভয় দলই যদি সমান একটা সুযোগ পায় বা তাদের ভিতরে যদি সেই সমতাভিত্তিক একটা পিচ তৈরি করা যায় তাহলে দেখা যায় কি যে দুই টিমের ভিতরে ক্লোজ এসে যাচ্ছে। বাকিটা ক্যালকুলেশন, কেউ একটা 6কে 6 করে দিল, কেউ আবার ওই 6টাকে আটকে দিয়ে 2-3 রান করে দিল, এরকম অনেক কিছু হয়। বা একটা ক্যাচ কেউ ড্রপ করতেছে, সেখানে দেখা গেল যে যেখানে 1 রানও হয় না ওখানে 2 রান হয়ে গেল। তো এই ক্যালকুলেশনে যে মার্জিনটা এসে যায় কম এবং টি-20 খেলার এই ধরনটা আমার মনে হয় যে বর্তমানে যে যারা কিউরেটর আছেন এবং প্রত্যেকটা ভেন্যুতে দেখতেছি যে স্ট্যান্ডার্ড পিচ করছেন, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এবং লিপু ভাই কিন্তু বলেছেন যে আমরা যদি পারভেজ ইমনের কথা বলি, তাকে দলে ইনক্লুড করার ক্ষেত্রে কিন্তু বলেছেন যে তার যে আগ্রাসী ভূমিকা সেই কারণে কিন্তু তাকে দলে রাখা হয়েছে 15 সদস্যের। এই যে ওয়ানডে, আমাদের ওয়ানডে ফরম্যাটে খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেই জায়গায় এই আগ্রাসী ভূমিকা কতটুকু আসলে সফল হবে আপনার মনে হয়? সাধারণত এই ক্ষেত্রে দেখা যায় যারা মিডল অর্ডারের ব্যাটসম্যান থাকে তাদেরকে কিন্তু ওই শেষের ওভারগুলোতে যে কিন্তু একটু আগ্রাসী হতেই হয়। তা ব্যাটিং অর্ডারে এই ধরনের একটা থাকলে নিঃসন্দেহে কিন্তু, এবং তাকে কিন্তু আপনার থার্ড ওপেনার হিসেবে যদি নেয় তো এই জায়গাটা যেমন উনি গ্রাফটিং করতে পারবেন, প্লাস যদি একবার সে সেট হয়ে যায় সেই জায়গা থেকে কিন্তু সে একটা ভালো আগ্রাসী থাকলে একটু অ্যাগ্রেসিভ, হয়তো এদিকে কিছু রান রেট কম থাকবে বা 2-3-4 করে আসতেছে, সেটাকে আস্তে আস্তে 30 ওভার পরে যায়, 35 ওভার পরে যায়, যদি সেইভাবে উনি নিজেকে আর কি কন্টিনিউ করতে পারেন, যদি মাঠে যদি সেভাবে থিতু হতে পারে তাহলে দেখা যাচ্ছে যে তার কাছ থেকে সেই অ্যাগ্রেসিভ ব্যাটিংটা প্রত্যাশা করে আর কি টিম, এবং সেটা হবেও। আমরা যদি দেখি যে অভিজ্ঞতার কাতারে যদি দেখি মাহমুদুল্লাহ এবং মুশফিক দুজনে রয়েছেন এবং বাকি যারা আছে তারা অনেকটাই তরুণ আসলে যদি বলতেই হয় একেবারে। তো এই তরুণ দল নিয়ে আমরা যদি একটু আগেও দেখলাম যে নিউজিল্যান্ড তাদের অভিজ্ঞ কয়েকজন প্লেয়ারকে রেখেছেন, কেন উইলিয়ামসন, তার 13-17 দুইটা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার অভিজ্ঞতা রয়েছেন। এই জায়গাতে কম্পিট করাটা একটু কঠিন হবে কিনা বাংলাদেশের জন্য? একটু কঠিন হবে এই কারণে যে বড় ধরনের টুর্নামেন্টে যেটা হাই প্রোফাইল ম্যাচ যেগুলো হয় সেখানে এক্সপিরিয়েন্সের কিন্তু একটা আলাদা মূল্য থাকে, অভিজ্ঞতার একটা বড় মূল্য থাকে এবং সেটা অপোনেন্ট টিমের জন্য কিন্তু একটা ইম্প্যাক্ট হয় যে এরকম যারা আছে লিজেন্ড আছে বা আছে সেই জিনিসটা আমরা এবার কিন্তু একটু ব্যাকফুটে। এই ঘাটতিটা আমাদের পূরণ করতে গেলে আর একটু আমাদেরকে সচেতন হতে হবে এবং এই যারা নতুন ঢুকেছেন, যারা নতুন করে দেশকে সার্ভিস দিবে, বোর্ডকে সার্ভিস দিবে, তাদেরকে কিন্তু ওই ধরনের একটা মানসিকতা তৈরি করতে হবে যে না, আমাকে এখানে ভালো কিছু করে দেখাতে হবে। তারা যদি ইন্ডিভিজুয়ালি পারফর্ম করতে পারে প্রত্যেকটা ক্ষেত্রে তার যার সেক্টরে, তাহলে দেখা যাবে যে এটাই দেশের জন্য আমাদের একটা বড় পোটেনশিয়াল, একটা আসবে। একই সাথে যদি আমরা বলি যে প্রত্যেকটা দলের পিছনে কোচের অনেক ভূমিকা থাকে, সেই জায়গায় আমাদের ফিল সিমন্স এবং একই সাথে যদি বাংলাদেশে বলি যে সালাউদ্দিন ভাইও কিন্তু এই দলের সাথে আছেন। সালাউদ্দিন ভাইয়ের অন্তর্ভুক্তিটা কি আসলে বাংলাদেশ দলে মানে একটু হলো বুস্ট আপ করে কিনা আপনার মনে হয়? নিঃসন্দেহে সালাউদ্দিন আমাদের লোকাল কোচ, ও খেলোয়াড়দের মনের ভাষা যেভাবে বুঝতে পারবে সেভাবে হয়তো সিমন্সের সাথে অতটা, হয়তো সিমন্স হয়তো আর একটু ফর্মাল বা অন্যভাবে কথা বলবেন, বাট আমাদের দেশি কোচের ভিতরে সালাউদ্দিন নিঃসন্দেহে খেলোয়াড়দের কাছে অনেক প্রিয় এবং কাছের এবং তাদেরকে বোঝানোর মতন
এবং তাদেরকে টিপস দেওয়ার মতন তার কিন্তু সেই কোয়ালিটি আছে এবং এটা একটা প্লাস পয়েন্ট আমাদের। সেটার কিছু কিছু আমরা কিন্তু আউটপুট পাচ্ছি, আউটপুট যে একেবারে পাচ্ছি না তা না। আমরা পাকিস্তানের খেলার পরের থেকেই দেখতেছি যে বাংলাদেশ টিম ওয়ানডেতে ওখানে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডেতে ভালো করলো, টি-20-তে আমরা আশা করি আসলে এই দলটা নিয়ে অনেক ভালো করবে। চিনু ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, সাকিব নেই, তামিম নেই, আমার মনে হয় না কোনো সমস্যা হবে। যেই দলটা আছে তারা যদি তাদের সাধ্যমতো পারফর্ম করতে পারে, ভালো একটা চ্যাম্পিয়ন্স ট্রফি এই কাটাবে বাংলাদেশ। শেষ করছি ক্লেমন, বিয়ন্ড দ্য গ্যালারি।